হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি এসেছি হারিয়ে যাওয়া কালিকলমের বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে। আমাদের আগের দিন এই হারিয়ে যাওয়া কালিকলমের কত পর্যন্ত হয়েছিল না, 53 পৃষ্ঠা পর্যন্ত আমাদের হয়েছিল। অর্থাৎ দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের দোয়াত, কাঠ গ্লাসের দোয়াত, পোর্সেলিনের দোয়াত, শ্বেত পাথরের দোয়াত, জেডের দোয়াত, পেতলের দোয়াত, ব্রোঞ্জের দোয়াত, ভেড়ার শিঙের দোয়াত, এমনকি সোনারও দোয়াত। তাহলে আমরা কিন্তু আমাদের আমি বলেছিলাম আগের দিন আলোচনা করি 2 নম্বর দাগের কিন্তু যে দু এক কথা উত্তর দাও, এই ক্ষেত্রে কিন্তু এই দোয়াত কত রকমের ছিল বলে লেখক উল্লেখ করেছেন, এই প্রশ্নটা থাকে। গ্রামে কেউ 2-1টা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম। আগেকার দিনে বুড়ো বুড়িরা এইভাবেই যারা খুব ভালো রেজাল্ট করতো পরীক্ষায় তাদেরকে তারা আশীর্বাদ করতে এইভাবে যে বেঁচে থাকো, তোমার সোনার দোয়াত হোক, অর্থাৎ তোমার অনেক বয়স পড়াশোনা করে তুমি ভালো চাকরি বাকরি করে একদম তুমি সোনার দোয়াত কলম যেন তোমার হয়, এরকমই আশীর্বাদ করতো। সোনার দোয়াত যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে। অর্থাৎ শুভ ঠাকুর আসলে কে, আমি আগের দিনে একটু গন্ডগোল করে ফেলেছিলাম, তার জন্য সরি। যে অর্থাৎ শুভ ঠাকুর হলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষদা যিনি, অর্থাৎ হেমেন্দ্রনাথ ঠাকুরের নাতি শুভগেন্দ্রনাথ ঠাকুর। আমি কিন্তু পরে একবার বলেছিলাম গগনেন্দ্রনাথ ঠাকুর, না ওটাও হবে না। হেমেন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষদা যার নাম ছিল হেমেন্দ্রনাথ ঠাকুর, তারই নাতি শুভগেন্দ্রনাথ ঠাকুর। যদি তোমাদের প্রশ্ন আসতে পারে শুভ ঠাকুর কে ছিলেন, তাহলে তোমাদেরকে এভাবে বলতে হবে। অর্থাৎ তার দুটো গ্রন্থের নাম তোমরা তার সাথে দিতেই পারো, নীল রক্ত লাল হয়ে যায়, আর কি অতন্দ্র আলতা মীরা, এই দুটো গ্রন্থের নাম তোমরা কিন্তু তার সাথে দিয়ে দেবে। তাহলে হয়ে গেল আমাদের। এইবার আমরা কিন্তু শেষ পর্যায়ের দিকে আসছি। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস সোজা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর হয়ে রয়েছেন এই দোয়াত কালিতে কিন্তু লিখেন। তখনকার দিনে অর্থাৎ শেক্সপিয়ারের পরিচয় কি আমরা জানি, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত একজন ব্যক্তি, যা শেক্সপিয়ারের আমরা বলতে পারি কি, অর্থাৎ শেক্সপিয়ারের আমরা ওথেলো, ম্যাকবেথ, তারপরে মনে করো এই ধরনের ওথেলো, ম্যাকবেথ, মিল্টনে পেয়েছি আমরা কি প্যারাডাইস লস্ট। আচ্ছা, এরপরে রয়েছে দেখো কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, এরা সবাই কিন্তু আমাদের দেশের। আমরা যেটা পেয়েছি অর্থাৎ কালিকলমে লিখতেন বিদেশি যে সাহিত্যিকের নাম পেলাম, শেক্সপিয়ারের নাম পেলাম, মিল্টনের নাম পেলাম, প্যারাডাইস লস্ট লিখেছিলেন তিনি একটা মহাকাব্য। আর তাছাড়া মনে করো আমরা পেলাম দান্তে, এদেরকে পেলাম। আর আমাদের ভারতবর্ষের যে বিখ্যাত যে সাহিত্যিক বা বলো মনে করো যে বা অসামান্য সৃষ্টি যারা করে গেছে সাহিত্যে, তারা হলেন কি কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র। তা কালিদাসের আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি কিন্তু অভিজ্ঞান শকুন্তলম নাটক পেয়েছি, তাই তো, মেঘদূত কাব্য পেয়েছি। আচ্ছা, ভবভূতির উত্তররাম চরিত পেয়েছি। কাশিরাম দাস যিনি কি করেছিলেন, সপ্তদশ শতকের একজন কবি ছিলেন যিনি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন। তারপর কৃত্তিবাস ওঝা রামায়ণের অনুবাদ করেছিলেন।
এরা তো ছিলেনই, এবং আধুনিক যুগে আমরা রবীন্দ্রনাথকে পাই, বঙ্কিমচন্দ্রকে পাই, শরৎচন্দ্রকে পাই, যারা কিন্তু কালি কলমে তাদের অনবদ্য সৃষ্টির স্বাক্ষর রেখে গেছেন বাংলা সাহিত্যে। হায়, কোথায় গেল সেসব দিন? লেখকের একটু যেন আফসোস হচ্ছে। এখন ফাউন্টেন পেন, অর্থাৎ কে আবিষ্কার করেছিল ফাউন্টেন পেন? আমরা পড়েছিলাম না ফাউন্টেন পেন। এখন বলছে ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে বলেছিলেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। অর্থাৎ এখন তিনি লেখক বলছেন এখন হলো সেই ফাউন্টেন পেনেরই যুগ। ক্রমে তাও বুঝিবা চলে যাচ্ছে। এখন বল পেন বা ডট পেন, অর্থাৎ যার যে পেনের ভেতরে একটা সরু লিকলিকে একটা পাইপের মতো থাকে, তার মধ্যে কালি ভরা থাকে, যতক্ষণ কালি থাকবে ততক্ষণ পেন চলবে, তার নাহলে পেন বন্ধ। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। প্রশ্ন থাকে 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর থেকে যে প্রশ্নটা থাকে সেখানে তোমাদেরকে এরকম প্রশ্ন করবে যে বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে লেখক কি দেখেছিলেন। তাহলে তোমাদের বলতে হবে যে তাদের সংগ্রহে ছিল প্রায় 700 রকমের নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাহাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। অর্থাৎ ফাউন্টেন পেনের বিভিন্ন রকম নিব ভরা যায়। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতে তৈরি। অর্থাৎ তুমি কি ধরনের নিব চাও তুমি সব পাবে। তার সেরকম যেরকম নিব, যেরকম পেনের চেহারা, তার সেরকম দাম হবে। এর আগে আমরা পড়েছি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও কিন্তু ব্যবস্থা আছে তাদের হাতে। একটা কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড, অর্থাৎ 1 পাউন্ড সমান 75 টাকা তখনকার হিসাবে। হিসাব করে দেখো তাহলে কত টাকা হতে পারে একটা ফাউন্টেন পেনের দাম। দাগ দেবে, এখানে কিন্তু প্রশ্ন আছে। সে কলমের, অর্থাৎ যেটা 2500 পাউন্ড দাম, সে কলমের সোনার অঙ্গ অর্থাৎ পেনটা ছিল সোনার, আর হীরের হৃদয়, সোনার গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবে। দামি বলপেন পয়েন্টও আছে বটে। এখানে তিনি এই জায়গাটাতে আমরা পেলাম, এই অনুচ্ছেদটা আমরা পেলাম কি যে কত রকমের দোয়াতকালি রয়েছে। প্রশ্ন কিন্তু এই সব জায়গাতে আছে, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন। ফাউন্টেন পেনে কলমে কোন কোন সাহিত্যিক, যদি বলে বিদেশি সাহিত্যিক লিখেছে তোমাদেরকে বলতে হবে, বা কালি কলমে কোন কোন সাহিত্যিক, সে আমাদের প্রাচ্য হোক পাশ্চাত্য, তারা লিখে গেছে কারা, আমরা পেলাম এখানে। এবার ফাউন্টেন পেনের সবচেয়ে দামি পেন কত টাকা দামের আমরা পেলাম যে 2500 পাউন্ড। কেন তার দাম? অর্থাৎ তার দেহটা হলো কি, অর্থাৎ কলমটা হলো সোনায় মোড়া আর তাতে হিরে বসা। ঠিক আছে, এই হলো এইখানের মধ্যে কিন্তু আমাদের কিন্তু সবটাই রয়েছে 1 নম্বর দাগের, অর্থাৎ এমসিকিউর কোশ্চেন, 2 নম্বর দাগের 2-1 কথায় লেখো প্রশ্ন এখানে কিন্তু রয়েছে। হয়তো বা 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে, এখানে কোনো 5 নম্বরের প্রশ্ন কিন্তু পাবে না। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। অর্থাৎ এই ফাউন্টেন পেন বলো, বল পেন বলো, যুগের সাথে সাথে তো সবকিছুর লেখনেরও পরিবর্তন ঘটছে, সেটা স্বাভাবিক হয়েছে। তাই বলছি আশ্চর্য, আজকে কিন্তু সবই প্রায় অবলুপ্তির পথে। কেন? আজকে কটা মানুষ এখন আর পেনেতে লেখে? তোমরা যারা স্টুডেন্ট তাদের তো পেন পেন্সিল এগুলো দরকার, কিন্তু যখনই তোমরা আরো উচ্চতর, অর্থাৎ মনে করো 11-12 পাস করে কলেজে গেলে, তখন থেকে তোমরা দেখবে তোমরা মোবাইল ইউজ করতে শিখেছো। তোমরা এবারে কি করবে, মোবাইলে লিখে নিতে পারবে, কম্পিউটারে লিখতে পারবে, ল্যাপটপে লিখতে পারবে, ট্যাবে রেখে দেবে, নানান রকম মাধ্যম রয়েছে এখন লেখনের। তাই এই পেন প্রায় অবলুপ্তির পথেই চলে যাচ্ছে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কাদের? এই ফাউন্টেন পেন বা বল পেনকে। তাই তো, জাদুঘরে কাদেরকে রাখা হয়? যারা অতীত হয়ে গেছে, পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য সেটা জাদুঘরে রাখা হয়। ফলে আমার মতো
আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন, কারণ কবি তো কালি কলমের ভক্ত। তিনি লেখেন এইভাবে, মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরতরের জন্য, তবে কি আর রইল? অর্থাৎ সত্যি তো, তোমরা যদি মোবাইলে লেখো, কম্পিউটারে লেখো, তাই না, ল্যাপটপে লেখো, তার হাতের লেখা বলে তার কিছু থাকছে না, সবই তো যন্ত্রের মধ্যে তোমরা লিখছো, টাইপ করছো। কবি কিন্তু সংশয় বোধ করছেন যে তাহলে কি হাতের লেখা থাকবে না? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়েছে, কলমের দিনও কি ফুরলো? এখানে দাগ দাও। বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী উপন্যাসে এই মন্তব্যটা করেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়েছে। লেখক শ্রীপান্তেরও মনে হচ্ছে তবে কি কলমের দিনও ফুরিয়েছে? হতে পারে, কিন্তু ইতিহাসে তার ঠাঁই কিন্তু পাকা। কার? কালি কলমের। ফাউন্টেন পেনেরও নয়, ডট পেনও নয়, কালি কলম। ইতিহাসে কার ঠাঁই পাকা? অর্থাৎ কালি কলমের ঠাঁই পাকা। দাগ দাও এখানে, 1 নম্বরের প্রশ্ন। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী, অর্থাৎ লিপি মানে লেখা, কুশলী অর্থাৎ লেখা বিষয়, অর্থাৎ লেখা বিষয়ে যে পারদর্শী, লিপিকার তাদেরকে বলা হয়। এদেরকেই ইংরেজিতে বলা হয় ক্যালিগ্রাফিস্ট। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের? এই লিপিকারদের, লিপি কুশলীদের। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে এদের কিন্তু অনেক বেশি সম্মান, অর্থাৎ ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের। কেন? দেখো, আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন। তখনকার দিনে রাজদরবারে শিক্ষিত মানুষের যথেষ্ট সম্মান ছিল। তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, অর্থাৎ থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা সে সম্রাট বলো, রাজা বলো, জমিদার বলো, এরা কিন্তু করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়, অর্থাৎ এত সুন্দর করে তারা লিখতো, মানে তার থেকে চোখ ফেরানো যেত না। তাই জন্য তাদেরকে বলা হয় লিপি কুশলী বা লিপিকার। এত সুন্দর তাদের লেখা, মনে হয় যেন একদম ছাপার অক্ষরে লেখা। দেখ, এখানে একটা সংস্কৃত প্রবাদ রয়েছে, সমানে সম শীর্ষানে ঘনানি বিরলানি চ, অর্থাৎ তাদের, এটার মানেটা কি? অর্থাৎ মুঘল যুগে বা তার পরবর্তী সময়, অর্থাৎ মধ্যযুগ বা তার পরবর্তী সময়ে লিপিকারদের রাজদরবারে সম্মান ছিল অনেক বেশি, কারণ তারা যেমন ছিল শিক্ষিত, তেমন ছিল তাদের হাতের লেখা। তখনকার দিনে সবকিছুই তো হাতে লেখা হতো, আর সেই লেখাগুলো ছিল এত ছবির মতো লেখা। বলছে দেখো, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র অর্থাৎ প্রত্যেকটা লাইন সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন, কোনো কাটাকাটি নেই, কোনো ছোট বড় লেখা না, সব সমান সুন্দর পরিচ্ছন্ন। এই সংস্কৃত শ্লোকটার মানে হলো এটাই, সব অর্থাৎ তখনকার দিনে লিপিকাররা যা লিখতেন সেইগুলো, সব অক্ষরগুলো ছিল সব সমান এবং প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তোর মতন হাতের লেখা, অথচ এত কষ্ট করে যে তারা লিখতো, এত সময় দিয়ে, এত ধৈর্য ধরে, এত ভালোবেসে যে লিখতো, তারা কিন্তু পারিশ্রমিক পেত খুবই সামান্য। এই অনুচ্ছেদও কিন্তু তোমাদের অনেক শর্ট কোশ্চেন আছে। তখনকার দিনে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। দাগ দাও, এখানে এমসিকিউ থাকতে পারে, 1 নম্বর দাগেরও 2 নম্বর দাগেরও প্রশ্ন থাকতে পারে। তাহলে তখনকার দিনে 4 খণ্ড রামায়ণ কপি করে লিখে, হাতে লিখে নগদ 7 টাকা পেয়েছিল সেই লেখক। তার সাথে পেয়েছিল কিছু কাপড় আর মিষ্টি।
এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। দাগ দাও, সব 1 নম্বরের প্রশ্ন, একটু লিখে লিখে পড়বে, দেখবে মনে থাকবে সব। 12 আনায় অর্থাৎ তখন এক সাহেব লিখে গেছেন, তখন অর্থাৎ 19 শতকে 12 আনা পয়সা দিলে 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, অর্থাৎ পারিশ্রমিক যতই হোক না কেন, কম হোক না কেন, তখনকার দিনে শিক্ষিত গুণীজনরা তারা শিক্ষাকেই মর্যাদা দিত, মূল্য দিত। তাকে ঘিরে লিপিকারদের কতই না গর্ব ছিল। অনেক পুঁথি তারা লিখেছে। খবরদার এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। হয়ে গেল, শর্ট কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। নেক্সট অনুচ্ছেদ, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। স্বাভাবিকই, যুদ্ধ যখন চলে, সৈনিকের হাতে যদি তলোয়ার থাকে তাহলে সে অনেক বেশি শক্তিশালী, কারণ তলোয়ার দিয়ে প্রতিপক্ষকে সে কিন্তু অনেক বেশি আঘাত করতে পারে। তেমনি কলম যার হাতে থাকে, অর্থাৎ যে শিক্ষিত ব্যক্তির হাতে থাকে, সে তার কলম দিয়ে যে লেখা লিখবে, এই বিষয়টা লিখবে, সেই লেখার ধার এত বেশি থাকবে, সেই লেখা হতে পারে কাউকে খুশি করতে পারে, আবার কাউকে এতটাই সেই লেখার মাধ্যমে সেই মানুষটার এতটাই সমালোচনা হতে পারে, যেটাকে লেখক বলছেন অর্থাৎ কলম হলো তলোয়ারের চেয়েও শক্তিধর। অর্থাৎ একজন শিক্ষিত ব্যক্তি তার কলমের দ্বারা সবকিছু করতে পারে। আমরা দেখেছি রবীন্দ্রনাথ, স্বদেশী যুগে রবীন্দ্রনাথ কিন্তু বিপ্লবী আন্দোলন করেননি, মানে ডাইরেক্টলি কিন্তু তিনি বিপ্লবী আন্দোলনে যুক্ত হননি। তাহলে কি হয়েছে, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এরা কি করেছেন? এরা সব কলমের মধ্যে দিয়ে বিপ্লবকে আরো বেশি উজ্জীবিত করেছে। ইংরেজের বিরুদ্ধে তারা কলম ধরেছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি কলমের শক্তি কতটা বেশি। ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে, অনুষঙ্গ মানে কি, তার সাথে ফাউন্টেন পেনের সাথে ব্যারেল, কার্টিজ এইসব শব্দ শোনা যায়। ব্যারেল মানে কি, মানে যেখানে ব্যারেল মানে কাগজ, যেখানে অনেক বেশি যে লেখা হবে, যে কার উপর লেখা হবে, কাগজের উপর, তো কাগজের একটা ব্যারেল। আর কার্টিজ হলো টোটা, অর্থাৎ মানে ফাউন্টেন পেনের যেখানে, যে ফাউন্টেন পেন তো কালি ছাড়া লেখা হতো না, তো বা লেখা হতো না, তো সে কালিটা কোথায় রাখাবে, সে আধারটা, তাকে বলা হচ্ছে কার্টিজ। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের করমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও ওকে কলম আঁকড়ে পড়ে আছে, তখন বেশ ভালো লাগে, ভাবতে ভালো লাগে আমাদের কালে অধিকাংশ লেখকই এখনো কিন্তু কলমে লেখেন। এটা তার গর্ব, অর্থাৎ শ্রীপাদদের গর্ব, এখনো কলমে লেখে। শুধু তিনি নন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন তখনকার সময়, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। তোমরা কিন্তু এখানে 1 নম্বরের প্রশ্ন পাবে, অর্থাৎ এক নম্বর দাগের প্রশ্ন, 2 নম্বর দাগের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। তাহলে তখনকার দিনে টাইপরাইটারে কে লিখে গেছেন, কোন সাহিত্যিক? অন্নদাশঙ্কর রায়। গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন, অর্থাৎ অন্যান্যরা প্রায় সবাই লিখেছেন কলমে। তাহলে তখনকার দিনে টাইপরাইটারে, অর্থাৎ লেখকের সময় টাইপরাইটারে কে কে লিখেছেন? অন্নদাশঙ্কর রায় এবং কবি সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। অন্যরা সবাই লিখেছেন কলমে, কিন্তু তারা লিখেছে ফাউন্টেন পেন বা বল পেন। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র কে? দাগ দাও তলায়, সত্যজিৎ রায়। অর্থাৎ তিনি কিন্তু ওই নিবের কলম দিয়ে কিন্তু তিনি লিখতেন।
তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। অর্থাৎ তিনি ওই নিবের কলম দিয়ে, লিপি মানে কি লেখা, সুন্দর হস্তাক্ষরে তিনি কিন্তু লিখতে পারতেন। তার অনেক গুণের আধার ছিলেন তো তিনি, সত্যজিৎ রায়। তার মধ্যে একটা গুণ, আরও একটা গুণ হলো লিপি শিল্প, সুন্দর হস্তাক্ষর। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানে রবীন্দ্রনাথও বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিল, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অর্থাৎ আমরা যদি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি দেখি, সেখানে দেখবে অর্থাৎ যে মূল লেখাটা পাণ্ডুলিপি তো তাকেই বলে, সেখানে দেখবে সেখানে যেখানে তার পছন্দ হয়নি সেখানে তিনি কাটাকাটি করেছেন। এই কাটাকাটি করতে 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 কাটাকাটিটাই কখন তার অজান্তে চিত্রশিল্প হয়ে গেছে, ছবি হয়ে গেছে। তাহলে তিনি কলমে লিখতেন বলে পরবর্তীকালে দেখো আরো একটা প্রতিভার পরিচয় পেলাম আমরা রবীন্দ্রনাথের। অর্থাৎ তিনি এই কাটাকুটির মাধ্যমে একজন চিত্রশিল্পী হয়েছিলেন একটু বেশি বয়সে। অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কার হাত দিয়ে? রবীন্দ্রনাথের হাত দিয়ে। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। অর্থাৎ কম্পিউটারে তোমরা যখন আঁকো সেখানে তো দেখা যায় পেন দেওয়া থাকে, কালি দেওয়া থাকে, তোমার যেটা যখন যেটা ইচ্ছা তুমি সেটাকে ব্যবহার করলে এবং তোমার নিজস্ব কল্পনা থাকে। কিন্তু একজন শিল্পী সবটাই তো তার নিজস্ব, আঁকা, রং, পেন্সিল, পেন, তারপরে মনে কর তার কল্পনায় সব দিয়ে তো সে করছে। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিভাগ নেই। অর্থাৎ একটা সময় আমরা পড়েছি না, তিনি কালি কলম লিখতে খুব ভালোবাসতেন, কিন্তু ফাউন্টেন প্রতিও তার কিন্তু কোনো রাগ অভিমান নেই, তার সাথে কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছে। অর্থাৎ তিনিও কিন্তু বল পেন অর্থাৎ ফাউন্টেন পেনের পরবর্তী যে লেখনী সেটা হলো বল পেন, ডট পেন যাকে আমরা বলি, তিনি কিন্তু তাতেও লিখেছেন। মনে মনে সেই ফরাসি কবির মতন বলছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এই জায়গাটা দান দাও। ফরাসি কবির মতন কবি কি বললেন এটা কিন্তু তোমরা নোট করবে। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনের ভূমিকায়। খুব বড় একটা প্রশ্ন। অসাধারণ লেখক, অর্থাৎ নিবের কলম সে কিনা খুন করেছে। হ্যাঁ করেছে, সাহিত্যে তার প্রমাণ রয়েছে। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যিনি কঙ্কাবতী ডমরুধর, মনে রাখবে কঙ্কাবতী ডমরুধর চরিত, ডমরুধর চরিত পুরো গল্পটা, এটার নাম, গ্রন্থটার নাম তিনি কিন্তু লিখেছিলেন। আর সেই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গেছিলেন নিজেরই হাতের কলম অসাবধানবশত তার বুকে ফুটে গেছিল এবং তার পরিণতি হয়েছিল মৃত্যু। তোমাদের প্রশ্ন থাকে যে নিবের কলমকে দেখা গেছে খুনের ভূমিকায়, বিষয়টা কি? 3 নম্বর দাগের প্রশ্নটা, এটা 3 নম্বরের প্রশ্ন, দাগের না, 3 নম্বরের প্রশ্ন থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের বলতেই হবে বাংলা সাহিত্যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এক স্বনামধন্য সাহিত্যিক। তখনকার দিনে তিনি কি করতেন যে নিবের কলমে তিনি কি করতেন, তার লেখনী চালাতেন এবং তিনি বহু গ্রন্থের রচয়িতা, যেমন ডমরুধর চরিত, কঙ্কাবতী। একটা সময় অসাবধানবশত সেই নিব কি হয়েছিল, তার বুকে ফুটে গেছিল এবং তার পরিণতি হয়েছিল মৃত্যু। এই হলো আমাদের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটা শেষ হলো। আশা করি তোমরা বুঝেছো। যেখানে যেখানে আমি প্রশ্ন বলেছি, 1 নম্বর প্রশ্ন কোনটা, 2 নম্বর প্রশ্ন কোথায় হবে, 3 নম্বরের প্রশ্ন কোথায় পাচ্ছ তোমরা, 5 নম্বরের, আমি সবটাই তোমাদের বলেছি। বুঝতে কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা উপকৃত হয়েছো এই পড়ার দ্বারা। আমারও ভালো লাগলো যদি তোমরা উপকৃত হও। তাহলে অবশ্যই আরো অনেককে তোমরা এই
ভিডিওটা দেখার সুযোগ করে দেবে এবং তোমরা নিজেরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।